এ রাজ্যের শাসক দল 2011 সালে যে মূল মন্ত্র নিয়ে এসেছিল মানুষের ক্ষমতা, শুধুমাত্র মানুষের এক কথা বলতে গেলে সমর্থন নিয়ে, সেটা কি যে বদলা নয় বদল চাই। কিন্তু সেই বদলা নয় বদল চাই এর এই থিওরিটা কোথাও গিয়ে যেন একটু অন্যরকম হয়ে গেল। বেশ কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরি একটা বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে, যেখানটা দেখলে আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা তারা যে বিপদে রয়েছেন তা নয়, যারা রাজনীতি করেন না, রাজনীতির সঙ্গে কোনো রকমের কোনো লেনদেন তাদের নেই, সাধারণ মানুষের তারাও কতটা বিপদের মধ্যে রয়েছেন। বিরোধী রাজনৈতিক দল করলে শাসক দলের হাতে মার খেতে হচ্ছে, ঘরছাড়া হতে হচ্ছে, এমনকি প্রাণে মেরে দেওয়ার পর্যন্ত হুমকির সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। আর সাধারণ মানুষ যারা ব্যবসায়ী তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে, এমনকি প্রাণ হানি হতে পারে, প্রাণ ভয়ে তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে দুষ্কৃতী দৌরাত্মের কারণে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক একই রকমভাবে এ রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা নিয়েও রীতিমতন প্রশ্ন উঠছে। আরও পরিষ্কার হবে একটা প্রতিবেদনের মধ্য দিয়ে, সম্পূর্ণটা আরও খোলসা হবে। দেখাই সেই প্রতিবেদন। পুলিশ এসেছিল, পুলিশের সামনে বোম মেরেছে, পুলিশ সাইড কেটে পুলিশের গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছে। পুলিশ আমাদের কোনো স্টেপ নেয়নি, বরঞ্চ পুলিশ আমাদেরকে আরো মেরেছে। জনসাধারণের কাজ করবে, তার থেকে পুলিশ কেন ওদের কাজ করবে? ভোটের পরেও ভয়ঙ্কর বাংলা, বোমাবাজি, গুলি, লাঠালাঠি, বিরোধীদের বাড়ি ভাঙচুর, বাদ নেই কিছু। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্তে ঘটছে রাজনৈতিক হিংসা, ঝরছে রক্ত। অভিযোগ পুলিশকে সঙ্গে নিয়ে বলগাহীন সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিরোধী হলে শুধুমাত্র হাতে নয়, চেষ্টা চলছে ভাতেও মারার। সন্দেশখালিতে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকজন বিজেপি সমর্থকের দোকান, টোটো। ভোটের রেজাল্টের পরে 5 তারিখে কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয়। দোকান বন্ধ করলো কেন? বুথ হেরেছে বলে। তাই আমি কোনো পার্টি করি না। কারা বন্ধ করেছে? এই শাসক দল। আমাদের ওই বুথে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে। বনমারি 1 নম্বর অঞ্চলের হচ্ছে প্রধান সাহেব আমাদেরকে ডেকে গাড়ি বন্ধ করে দিয়েছে। তবে শুধুই কি রাজনৈতিক হানাহানি? যদি ভাবেন রাজনীতি থেকে শত হস্ত দূরে থেকে নিরাপদে থাকবেন, তারও কিছু আছে। বেলঘড়িয়া, ডোমজুর হোক কিংবা রানীগঞ্জ, দুষ্কৃতীদের টার্গেটে তো রয়েছেন ব্যবসায়ীরাও। দিনে দুপুরে ফিল্মি কায়দায় গুলি চালিয়ে লুটপাট করে পগার পা হচ্ছে দুষ্কৃতীরা। কেন এত বারবারন্ত দুষ্কৃতীদের? পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। মিক্স ভেজিটেবল হয় না, ও মিক্স ভেজিটেবল হয়ে গেছে। পুলিশ, ক্রিমিনাল সব সেটিং এ চলছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যটা ভালো করে ঘেঁটে দেখুন। এই তথ্য অনুযায়ী আজকের দিনেও ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, অন্যতম নিরাপদ মেট্রোপলিটন সিটির নাম কলকাতা। এখনো রাজ্যে আছে কেন্দ্রীয় বাহিনী, তাতেও থামার শেষ নেই হিংসা হানাহানি। কি হবে 21 তারিখের পরে, যখন চলে যাবে কেন্দ্রীয় বাহিনী? বিরোধীদের কটাক্ষ। যে রাজ্যে চুরি হয় সরকারি চাকরি, শিল্পপতিরা মুখ ফিরিয়ে নেন, বেকারদের ভবিষ্যৎ ভেঙে খান খান হয়, সেখানে তোলাবাজি কাটমানেই তো দস্তুর। এই বাংলায় কি জঙ্গল রাজ থেকে বেরিয়ে আসার সত্যি কোনো উপায় আছে? রিপাবলিক বাংলা। পূর্ববর্তী সময় অর্থাৎ যারা মনীষীরা ছিলেন তারা হয়তো আজকের এই বাংলা ছবিটা দেখলে তারাও একবার ভাবতেন যে সত্যি কোন বাংলায় আমরা রয়েছি, বা ভবিষ্যৎ প্রজন্মকে কোন বাংলার উপর আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি। রাজবাবু, যে ছবি দেখতে পেলেন, এখানে দাঁড়িয়ে আপনাদের কি যুক্তি থাকতে পারে বলুন তো? আপনি তো বারংবার ত্রিপুরার কথা টেনেছেন, বারংবার বিপ্লব দেবের কথা টেনেছেন। সত্যি ত্রিপুরাতেও এরকম ছবি কি ধরা পড়ে? এই যে ব্যবসায়ীর উপরে গুলি চালানো হয়েছে, সেই গুলিটাকে যে চালিয়েছে এবং তাদেরকে অপারেট করেছে বিহারে বসে একজন জেলের আসামি, এবং সেই লোকটা টাইটেল সিং। এবার সেই সিংবাবু সেখান থেকে ডিরেকশন দিয়েছেন, এখান থেকে ব্যবসায়ীদের উপরে গুলি চলেছে। এবার বিহারটা এখন আবার ওদের আবার ধার করা সরকারের মধ্যে একটা অংশ। সেখানে এখন ভাবার বিষয়, সেটা এখন জানি না কিভাবে কি ঘটছে। ওই সিংয়ের সাথে আর এক সিংয়ের কোনো যোগাযোগ আছে কিনা, এর পিছনে কোনো গন্ধ আছে কিনা। না, বাইরে থেকে কেউ এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, মানে আপনার বাড়িতে পার্শ্ববর্তী কোনো বাড়ি থেকে এসে মেরে দিয়ে আপনাকে চলে যাচ্ছে, অথচ প্রশাসন কিছু করছে না, এটা মানা যায়? এটা যুক্তি দিচ্ছেন আপনারা? বাইরে থেকে লোকগুলো আসছে,
ভারতীয় জনতা পার্টির গাড়ির মধ্যে ঝান্ডা লাগাচ্ছে, গাড়িগুলো নিয়ে বাংলায় ঢোকাচ্ছে। এবার সেই গাড়িটাকে যদি অদ্ভুত যুক্তি দিচ্ছেন রাজবাবু, সত্যি অদ্ভুত যুক্তি দিচ্ছেন। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন যেই ব্যবসায়ীর গাড়িতে লক্ষ্য করে এইরকম ভাবে একটার পর একটা গুলি চালানো হয়েছে, সেই পরিবার পর্যন্ত আপনাদের কাছে প্রশ্ন তুলছেন যে এটা কি কথা বলছেন আপনারা? আপনি দেখুন, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারবে, পুলিশের কোনো অধিকার নেই একটা মানুষকে, যে কোনো মানুষকে, প্রত্যেকটা মানুষকে ইনকোয়ারি করা, কেন আসছো কেন যাচ্ছ, সন্দেহজনক ব্যাপার হলে পরে তখন তার বিরুদ্ধে ইনকোয়ারি করে। কিন্তু সেই লোকটা আসছে কোথা থেকে? একটা কথা বলতে পারেন যে রাজ্য প্রশাসনের হাতে কোনো রাশ নেই। না কেন, এটাই তো আপনাদের যুক্তিতে সামনে আসছে। কেন থাকবে না? কোন একটা মানুষ যদি আসে সেখানে বাইরে থেকে কেউ আসছে, মেরে দিয়ে এসে চলে যাচ্ছে, মানে সে ঢুকছে বেরোচ্ছে, তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নজরদারি নেই। এই রকম ঘটনা কি করে আপনারা সমর্থন করতে পারেন বলুন তো? এমন একটা রাজ্য দেখেন না যেখানে এই ঘটনা ঘটে না। প্রত্যেক রাজ্যতে কিছু না কিছু ঘটে, তবে অন্য রাজ্যের তুলনায় এখানে আপনি একটু লিস্ট তৈরি করুন। আমি বলবো শতরূপাদির কাছ থেকে ঘুরে আসি, আপনি লিস্ট তৈরি করুন, আমরা দেখতে চাই যে কোন কোন রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে। শতরূপাদি, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে পশ্চিমবঙ্গ নাকি ভীষণ ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি স্টেট হয়ে গেছে, মানে ওনার আন্ডারে। তো এখানে তিনটে জিনিস জেনারেলি ইন্ডাস্ট্রি করবার জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খোঁজে। এক হচ্ছে ল্যান্ড, যেটা মুখ্যমন্ত্রী এতদিন ধরে দিচ্ছিলেন না, এবং রেড টেপিজম যাতে যতটা কম হয়, গভর্নমেন্ট রেগুলেশন যতটা। শিল্পপতিদের মধ্যে থেকে কেউ কেউ এগিয়ে আসলে তারাও তো বিপদে পড়ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পপতিরা বলে যে ল অ্যান্ড অর্ডার যেন ঠিকঠাক থাকে। তো এই ল অ্যান্ড অর্ডারের এই নমুনা আমরা দেখতে পাচ্ছি, শুট আউট করে যাচ্ছে, দুটো তিনটে জায়গায় হলো, পার্কস্ট্রিট নিয়ে তিনটে জায়গায় হলো, ক্যামেরায় ধরা পড়লো, সিসিটিভিতে ধরা পড়লো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এত বন্দুক কোত্থেকে আসছে? এবার রাজু শুরু করলো একটা অদ্ভুত লজিক যে বিহার কানেকশন। তো বিহার কানেকশনে যদি হয়, তার মানে বিহার এখন শায়েস্তা হয়ে গেছে, সেখানকার লোকজন এখন মনে করছে আরে পশ্চিমবঙ্গ তো দারুণ অবস্থা আছে, সেই জন্য এখানে এসে শুট আউট করলে কেউ ধরবে না। ওই যে বলে সন্দেহজনক যদি হয়, মানে পুলিশ যদি কাউকে সন্দেহজনক যদি মনে করে, পুলিশ তো ওদের সঙ্গে আছে। আজকে এই যে ভদ্রলোকের রথতলায় যেটা হয়েছে, উনি তো থানায় বসে ওখানে গুন্ডা ফোন করছে, ফোন করে বলছে যে এবার তুমি বেঁচে গেছো, এর পরের বার তোমায় দেখে নেবো। সেও শান্ত আছে, তাতে নিরুপায়, তার কোনো উপায় নেই। কার কাছে যাবেন ছত্রপাতি? কার কাছে তিনি যাবেন? আমি যদি বিপদে পড়ি আমি কার কাছে যাব? পুলিশের কাছে যাব। যদি সেই পুলিশে কোনো রকমের কোনো পদক্ষেপ না নেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি বলি একটু, আমি সেটাই বলছি। উনি নিজেই বলছেন যে উনি এর আগে পুলিশকে বলেছেন, উনি ওনার কোনো বন্ধু বিশাল বড় মন্ত্রী আছে রাজ্যে, তাকে বলেছে। মন্ত্রীর তো কোনো হদিশ আমরা এখনো পেলাম না। তো উনি নিরুপায়ভাবে উনি শুনছেন, এবং পুলিশের থানার মধ্যে বসে অন ক্যামেরা, কোনো না কোনো চ্যানেলের ক্যামেরা ওখানে ছিল, উনি শুনছেন, এবং ওনার কোনো উপায় নেই, উনি নিরুপায় হয়ে শুনে যাচ্ছেন। আজকে এই যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টের অবস্থা হয়, একটা জায়গা নয়, তিনখানা সোনার দোকান, আর কি সোনা বলে কোনো একটা ছেলে, সে নাকি তার মেয়ে আবার জাস্টিফাই করছে, না না উনি বন্দুক রেখেছিলেন, উনি তো বিশাল সমাজকর্মী, 200 লোক এসে অ্যাটাক করেছিল বলে উনি সেলফ ডিফেন্সে বন্দুক চালিয়ে ফেলেছেন। এখানে শালিমারের মতন জায়গায় কে পার্কিং লট সামলাবে সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে বন্দুক একেবারে মুড়ি মুরগির মতন চলতে থাকে। ওখানে এই যে ভলভো গাড়িটাতে বোধহয় 7টা না 8টা বুলেট মার, একটা ছোট রিভলভারে আমার যতদূর ধারণা 6টা বুলেট চলে, তার মানে ওই গ্রুপের মধ্যে 2খানা বুলেট। ওনারা গল্প বলছেন যে নাকি ফোন করেছিল, থ্রেটনিং করছে, সে বিহারের জেলে বসে আছে। সে তো বিহারের জেলে যদি আদৌ বসে থাকে ওখানে কাজ করতে পারছে না, সেই জন্য বন্দুক নিয়ে ঘোরাফেরার অভ্যাসটা ভারতীয় জনতা পার্টির আছে। রামনবমীর দিনও দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টির লোক রামনবমীর দিনও বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে, বিহার থেকে অ্যারেস্ট করছে। অর্থাৎ বন্দুক নিয়ে গঙ্গাধর কয়াল বলছে যে আমাকে শুভেন্দু অধিকারীর কুড়িখানা বন্দুক পাঠাবে। অর্থাৎ বন্দুক আর বোম, বন্দুক বোম ছুড়লে পরে বিজেপি জড়িত হয়ে যায়। বন্দুক আর বোমটা ভারতীয় জনতা পার্টির সাথে একমাত্র কানেক্টেড। বন্দুক বোম মানে বিজেপিকে সেখানে দোষী করা যায়। আর এই দেখুন, আপনি এত হাওমা করে চেল্লালে হবে না। আমি বলছি না, সে আপনি চেল্লাতেই পারেন না, ঠিক আছে না, এইটা তো এটাতে এই দলের এটাই দেখুন না, এই রাজ্যটা বিরোধীদের চেল্লাতে দেয়। পশ্চিমবঙ্গ রাজ্যতে বিরোধীরা চেল্লাতে পায়, অন্য কোনো রাজ্যতে পায় না। আরে আপনি রাজনৈতিক নেতারা একে অপরের দিকে যেভাবে আচ্ছা করছেন, সৌগত বাবুর কাছে আসি। ছত্রপাতি প্লিজ, সৌগত বাবুর কাছে আসি। রাজু বাবু প্লিজ, সবাইকে বলবার সুযোগ দিন। সৌগত বাবু একটু বলুন তো, সাধারণ মানুষ তাহলে কাদের উপর আস্থা ভরসা রাখবে? আজকে আমরা অবাক হয়ে যাই যে আজ কোন বাংলায় আমরা বসবাস করছি। আমরা দেখেছি এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, কিন্তু আজ দেখছি অপরাধের সংখ্যা জেলে পরিমিত, কিন্তু জেলের বাইরে অপরিমিত। এই কথাটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর তার মেঘ ও রৌদ্রতে লিখেছিলেন, যেটা আজকের ডেটে বাংলায় নির্মম সত্য কথা।
এই সত্য কথা ধরে আপনাদেরকে বলতে পারি একটা ঘটনা 2021 ভোট পরবর্তী পর একজন বললেন 56 জন খুন হয়ে গেছে বাংলার বিজেপি কর্মী, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিলেন। দু একজন তো হতেই পারে, এটা সাধারণ ছোট ঘটনা, এত বড় ভোট পর্যায়ে তাতে তো আমাদের তো এই দু একটা এইসব ঘটনা আপনারা তুলে দিচ্ছেন, এইভাবে হাইলাইট দিচ্ছেন। ভেবে দেখুন একজন মুখ্যমন্ত্রী, বাংলার যার শাসনভার যার হাতে, তার এই স্টেটমেন্ট, তার এই বক্তব্য। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ বিধবাকে ভাতা দিয়েছেন। বিধবার সংখ্যা বাড়ছে, সিঁদুরের যে স্মৃতির সিঁদুর সেটা মুছে যাচ্ছে ক্রমশ। তাহলে মমতার আজ প্রকাশ্যে তার ঘোষণা করা উচিত যে আমার কন্ট্রোলে আর দল নেই, অথবা পুলিশ আমার নিয়ন্ত্রণে নেই। ভোট আমাদের কমলে আমরা বুঝবো। আপনারা রামকে নিয়ে ভয় পাচ্ছেন সেটা ভাবুন। একটু আগে রাম মন্দির বললেন, আমাদের দলের কর্মীদের রাম নাম করে, আমাদের দলের কর্মীরা রাম নাম করে, তারা সংস্কৃতি সভ্যতাকে ভালোবাসে। আপনার দলের মতো পাড়ায় টুম্পা সোনা গান করে না। রাম ভোট দেয়নি বলে এখন জয় জগন্নাথ বলেন মোদি। ভোট